জনগণনার ক্ষেত্রে কি তেমন কিছু কড়া প্রশ্ন আসতে পারে যেগুলো মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে? প্রত্যেকের ডেটাগুলো আমাদের দিতে হবে। এবার বাদ চলে গেলে প্রবলেম, ভীষণই প্রবলেম, আমাদেরও প্রবলেম, ওনাদেরও প্রবলেম। কোনো বাড়িতে হয়তো মেম্বার পেলেন না, তাহলে কি দ্বিতীয়বারও সেই বাড়িতে যাবেন? আমাদেরকে যাদের বাড়িতে আমরা যাচ্ছি তারা আমাদেরকে যা যা আনসার দেবে আমরা সেটাই কিন্তু আপলোড করব মোবাইলে। মানুষের হানির খবর নেওয়া বলা যেতে পারে এক কথায় যদি বলি। এই যে বিবাহিত মহিলা বা মেয়ে, তিনি কি বাবার বাড়িতেই সমস্ত কিছু দেখাবেন, না স্বামীর বাড়ির তথ্য দেবেন? যদি দেখা যায় সেই বাড়িটাতে লোকজন বসবাস করছে না, তাহলে সেই বাড়িটাতে আমরা লক দেখিয়ে হাউস নাম্বার দিয়ে আমরা সেই বাড়িটাকে লকড দেখিয়ে দেবো। 16 বছর পর হচ্ছে রাজ্যে জনগণনা, আর এবারের এই জনগণনা দুটো ধাপে হবে। প্রথম ধাপে গৃহগণনা আর দ্বিতীয় ধাপে জনগণনা। প্রথম ধাপে গৃহগণনা, সেক্ষেত্রেও সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা করেছেন এই বাংলার মানুষ, এবং পাশাপাশি এবার বাড়ি বাড়ি যাবেন সেন্সাসের কর্মীরা। কি কি প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু অনেকেই জানেন, তার কারণ হচ্ছে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনার ক্ষেত্রে 33টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সেই 33টা প্রশ্ন নিয়েই কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এই সেন্সাসের কর্মীরা। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি গীতা পাল, যিনি একজন শিক্ষিকা, পাশাপাশি তিনি সেন্সাসের কাজের সঙ্গেও যুক্ত। দিদি, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। দিদি, এই যে 16 বছর পরে হচ্ছে, মানুষের মধ্যে একটা প্রশ্ন, একটা আতঙ্ক আছে। তার কারণ হচ্ছে কিছুদিন আগে এসআইআর হয়েছে, এসআইআর এ নথি, তথ্য বহু কিছু মানুষকে দিতে হয়েছে, পাশাপাশি বহু মানুষের নাম ডিলিট হয়ে গেছে, তার জন্য মানুষ একটু আতঙ্কে। জনগণনার ক্ষেত্রে কি তেমন কিছু কড়া প্রশ্ন আসতে পারে যেগুলো মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে? না, আমরা সেভাবে কিছু আমরা অনেক কঠিন কিছু প্রশ্ন দেওয়া হবে না। যেটা আমরা জিজ্ঞেস করার মেইন ব্যাপার থাকছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়ে যাব, এবং সেখানে গিয়ে আমরা বাড়িটা কি দিয়ে তৈরি, বাড়িতে কজন মেম্বার আছেন, এবং বাড়িতে কি কি গ্যাজেটস, যে বিশেষ করে মোবাইল ইউজ করা হচ্ছে কিনা, কম্পিউটার ইউজ করা হচ্ছে কিনা, কজন মেম্বার আছেন, এবং ম্যারিড কাপল কজন আছেন, এবং এই সমস্ত জিনিসগুলোই আমরা জিজ্ঞেস করছি। আমরা কোনো ডকুমেন্টস কিন্তু চেক করব না। আমাদেরকে যাদের বাড়িতে আমরা যাচ্ছি তারা আমাদেরকে যা যা আনসার দেবে আমরা সেটাই কিন্তু আপলোড করব মোবাইলে, এবং সেটাই আমরা সাবমিট করব। কারণ আমাদের সেটাই কাজ। আমরা কিন্তু আলাদা করে কোনো ডকুমেন্টস কিন্তু আমরা নিচ্ছি না। আমরা শুধুমাত্র হাউসগুলো, অ্যাকচুয়ালি ওই ঘরগুলো কি দিয়ে তৈরি সেটা, এবং সেই হাউসে যে ড্রেনেজ সিস্টেমটা, সেই সিস্টেমটা কি ঠিকঠাক আছে কি না। অনেক জায়গায় তো খোলা জায়গা থেকে জল নেওয়ার ব্যাপার আছে, খাবার জলটা কোথা থেকে আসছে, তাদের বাড়ির খাবারের জল কিনা, তাদের বাইরে থেকে খাবারের জলের প্রভিশন করতে হচ্ছে কিনা, ড্রেনেজ সিস্টেমটা ওপেন ড্রেনেজ সিস্টেম কিনা, ল্যাট্রিনটা তাদের ওপেন কি বাড়ির মধ্যে আছে কিনা, এবং একটা ল্যাট্রিন তারা মানে পাবলিক ল্যাট্রিন ইউজ করছে না প্রাইভেট ল্যাট্রিন ইউজ করছে। এই সমস্ত জিনিসগুলোই আমরা খোঁজ নিয়ে জানবো। অ্যাকচুয়ালি এটা তো এই সমস্ত সেন্সাসটা তো নেওয়া হয় প্রত্যেকবার সেই ইকোনমিক ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে না হচ্ছে সেটা কি বোঝার জন্য। তো সেই সমস্ত ডেটাগুলোই আমরা একটু কালেক্ট করে গভর্নমেন্টের কাছে দেবো। অর্থাৎ মানুষের হানির খবর নেওয়া বলা যেতে পারে এক কথায় যদি বলি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তো মানুষের গৃহে পৌঁছে সেখানে কি ব্যবস্থা, মানুষ কিভাবে জীবন যাপন করছে, সমস্ত কিছুই তথ্য আপনারা নেবেন। জীবনযাপন ঠিক হয়তো না, তবে যেটুকু আমাদের গভর্নমেন্টের যেই জিনিসগুলো কাজে লাগবে বলে গভর্নমেন্ট মনে করছেন, আমরা সেইগুলোকে আমাদেরকে দেওয়া হয়েছে, সেই ডেটাগুলোই শুধু আমরা কালেক্ট করছি। একটা মানুষের যদি একাধিক বাড়ি থাকে বা একাধিক ফ্ল্যাট থাকে, তো সেক্ষেত্রে সেই মানুষ কিভাবে এই গৃহ গণনার ক্ষেত্রে তার সমস্ত তথ্য দেবে?
হ্যাঁ, এটা একটা সমস্যা আমরাও জিজ্ঞেস করেছিলাম, ট্রেনিংয়ে জিজ্ঞেস করেছিলাম কথাটা। তো আমাদের যেটা বলা হলো যে যেখানে আমি বছরের মধ্যে 6 থেকে 7 মাসের ওপরে, মানে যেখানে আমি ম্যাক্সিমাম টাইমটা থাকি যেই জায়গায়, সেটাকে আমার দেখাতে হবে রেসিডেন্স হিসেবে। আর যেই বাড়িটাতে আমি থাকছি না বা যে ফ্ল্যাটটায় আমি থাকছি না, সেটা আমি লকড দেখাবো। মানে বছরে হয়তো কিছু মাস এখানে থাকা হয়, কিন্তু বেশিরভাগ টাইম যেখানে থাকা হয় সেটাই দেখাতে হবে। তো একটা মানুষ কিভাবে সেই তথ্যগুলো দেবে? কি তার কি আলাদা আলাদা সেখানে কলাম থাকবে যে এতগুলো বাড়ি এখানে এরকম একটা থাকে বা 1 মাস থাকে বা এখানে 2 মাস থাকে, এরকম কিছু পার্থক্য কি আপনাদের সেই মোবাইলের মধ্যে আপনারা পুট করবেন? না না, সেভাবে কোনো আলাদা করে কিছু নেই। আমরা তো প্রত্যেকটা বাড়িতেই যাব। যদি দেখা যায় সেই বাড়িটাতে লোকজন বসবাস করছে না, তাহলে সেই বাড়িটাতে আমরা লক দেখিয়ে হাউস নাম্বার দিয়ে আমরা সেই বাড়িটাকে লকড দেখিয়ে দেবো। এবার তারপরে সেই যে বাড়ির যিনি মালিক, তিনি যদি আমাদেরকে তার ফোন নাম্বারটা দেন, আমরা সেই ফোন নাম্বারটা সাবমিট করব। এছাড়া আমাদের আর অন্য কিছু করার, মানে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে সেখানে আর তৈরিই হবে না। আচ্ছা, মানে আপনারা হয়তো কোনো এলাকায় গেলেন, সেখানে একটা বাড়ি, সেখানে হয়তো সেই বাড়িতে কোনো লোকজন নেই, হ্যাঁ, বা বিদেশে থাকে বা বাইরে থাকে বা কর্মসূত্রে কর্মের জায়গায় থাকে। তো সেই বাড়িতে গিয়ে আপনারা লক দেখলে, আপনারা লক তো লিখে দিলেন, কিন্তু সেই মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ কিভাবে করবেন? পাড়া প্রতিবেশীর কাছে কি নাম্বার চাইবেন? হ্যাঁ, সেরকম একবার বলা আছে আমাদেরকে। তবে যেহেতু সেলফ এমুনারেশনটা হয়েছে, আশা করব যাদের বাড়িতে এরকম লকড থাকবে তারা সেলফ এমুনারেশনটা করে রাখলে সেই নাম্বারটা যদি পাশের প্রতিবেশীকে দিয়ে দেয়, তাহলে সেই নাম্বারটাই আমরা আপলোড করে নেব। তাহলে আর কোনো কিছুরই কোনো সমস্যা থাকবে না। আমরা শুধু যখন ডেটা পুট আপটা করবো, ওখানে তো একটা অপশন আসবে যে সেলফ এমুনারেশনটা করা হয়েছে কিনা। যদি আমরা ইয়েস কলামে প্রেস করি, তাহলে আমাকে নাম্বারটা চাইবে। আমি সেই নাম্বারটা যদি আমি হাতে পাই, আমি সেই নাম্বারটা আপলোড করে দেবো। তাহলে অটোমেটিক্যালি সমস্ত ডেটা, যার বাড়ি তিনি তো কিছু তো দিয়ে রেখেছেন, তাহলে অটোমেটিক্যালি সেই ডেটাগুলো আপলোড হয়ে যাবে, আমাদের আর কারোর কিছু সমস্যা থাকবে না। কিন্তু অনেকেই এই যে আপনি তথ্যটা বললেন, সেলফ এনুমিনেশন তো সমাপ্ত হয়েছে, অনেক মানুষই জানেন না যে এইভাবে ফর্ম ফিল আপ করে জানানো হতো। অনেকেই হয়তো আপনারা যাদের বাড়ি যাবেন সেখানে হয়তো মানুষজন জানেন না, বিষয়টা হয়তো জানলেন, তাহলে এখন কি করণীয়? যারা করেনি সেলফ এনুমিনেশন, তো সেক্ষেত্রে তাদের কি করতে হবে? না, যাদের এখনও সেলফ এমুনারেশন হয়নি, তাহলে আমি বলবো অ্যাটলিস্ট তাদের প্রতিবেশীদের কাছে তাদের ফোন নাম্বারটা যদি দিয়ে রাখে, তাহলে আমরা ওভার দ্য ফোন তাদের সাথে কন্ট্যাক্ট করে যা ডেটাগুলো নেওয়ার সেগুলো নিয়ে আমরা বাড়িটা লকডই দেখাবো, আর যেটুকু আমাদের ডেটাগুলো নেওয়ার সেটুকু নেব, নিয়ে তারপরে আমরা সাবমিট করে দেবো। আর কিছু বলার কিছু থাকবে না। আর লকড যদি কখনো আমরা, মানে লকড অপশানটায় যদি যাই, তাহলে খুব বেশি ডেটা আর ওরা চাইছে না। আরও একটা প্রশ্ন, এই যে বিবাহিত মহিলা বা মেয়ে, তো অনেকের ক্ষেত্রেই এই প্রশ্নটা তারা করছেন যে তাদের ডকুমেন্টস সব কিছু বাবার বাড়িতে আছে, কিন্তু তিনি শ্বশুর বাড়িতে থাকেন, বা সদ্য বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, এরকম বিবাহিত সদ্য বিয়ে যাদের হয়েছে, তাদের ক্ষেত্রেও এই সমস্যা আছে। তারা বলছেন যে ডকুমেন্টস বাবার বাড়িতে আছে, তাহলে কি তিনি তার মানে এই ডেটাগুলো কিভাবে দেবেন? তিনি কি বাবার বাড়িতেই সমস্ত কিছু দেখাবেন, না স্বামীর বাড়ির তথ্য দেবেন? আবার একটা হচ্ছে যে এই যে দম্পতি বিষয়টা, দম্পতিটাই বা কিভাবে দেখাবেন? যাদের বিয়ে হয়ে গেছে, এবার সেটা যেটা দাঁড়াচ্ছে যে যাদের বিয়ে হয়ে গেছে তারা তো এখন বিয়ের পরে অবভিয়াসলি তারা স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে একটা আলাদা বাড়িতে রয়েছে। এবার যদি এরকম হয় যে সে তার বাপের বাড়িতেই তার হাজব্যান্ডকে নিয়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে সে যেখানে থাকছে সেখানেই সেই জায়গাটাতেই মেনশন করবেন। এরকম কোনো ডকুমেন্টস তো কিছু আমাদের প্রডিউস করতে হবে না, সে কোথায় আছে শুধু সেইটুকুই তাকে বলতে হবে, এছাড়া আর কিছু না। দম্পতির আপনাদের বলছে তো কতজন দম্পতি আছে সেলফ এনুমিনেশনের ক্ষেত্রে, এই একটা প্রশ্ন যে বাড়িতে কতজন দম্পতি। তো সেক্ষেত্রে মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাই মাঝে মধ্যে হয়তো আসে, বা জামাই যদি থাকেও বাড়িতে, তো সেক্ষেত্রে কি জামাইকে দম্পতি হিসেবে ধরা হবে, নাকি জামাইয়ের বা নিজের বাড়ির অনুযায়ী যে এনুমিনেশন হবে, মানে গণনা হবে, সেই গণনা অনুযায়ী সে দম্পতি বলবে? না, এবার যদি হয় যে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও হয়তো মেয়ের যে হাজবেন্ড সে অনেক দূরে কোথাও থাকে, আর সে এখানে এসে ম্যাক্সিমাম সময়টা থাকছে, তাহলে এখানেই সে কাউন্টেড হবে। মানে তখন দেখানো হবে ওই ফ্যামিলিতে 2 জন দম্পতি আছে।
মানে বাবা মা আর মেয়ে জামাই দুজন দম্পতি আছে। এবার যদি এরকম হয় যে বিয়ের পরে মেয়ে এখানে কোনো কারণে রয়ে গেছে, ছেলেকে জামাইকে বাইরে বা বিদেশে কোথাও যেতে হয়েছে, তাহলে তখন এখানে একটাই দম্পতি দেখাবে, মেয়েকে তখন আর ম্যারিড কাপল হিসেবে দেখাবে না। হাজবেন্ড যেখানে আছে, হাজবেন্ডের সেলফ এমুনারেশনটা সেখানে হবে, মানে সেখানে সে যেখানে হাজবেন্ড যেখানে রয়েছে সেখানেই তার সেলফ এমুনারেশন। তাহলে মেয়ে কি এখানে কাউন্ট হবে না, মেয়ে টোটাল নাম্বার যেখানে হবে, আমাদের তো একটা টোটাল নাম্বার অফ মেম্বার্স এক ফ্যামিলিতে কজন আছে সেটাও মেনশন করতে হচ্ছে। তো সেখানে আমি নাম্বার অফ মেম্বার্স দেখাচ্ছি 3, আর ম্যারিড কাপল আমি সেখানে দেখাচ্ছি 1। আচ্ছা, আপনারা বাড়ি বাড়ি যাবেন, কোনো বাড়িতে হয়তো মেম্বার পেলেন না, তাহলে কি দ্বিতীয়বারও সেই বাড়িতে যাবেন? হ্যাঁ, আমাদের সেরকমই বলা আছে, যদি সেরকম হয় আমাদের 2বার বা 3বারও বা 4বারও দরকার পড়লে আমাকে যেতেই হবে, কারণ ডেটা আমাকে কালেক্ট করতেই হবে। সেই জন্য আমরা খুব এক্সপেক্ট করে আছি যে যাদের বাড়িতে যাব আমরা, এনুমারেটরসরা যাব, তারা অবশ্যই একটু যেন আমাদের সাথে কোঅপারেট করেন, কারণ আমরা কিন্তু আমাদের সমস্ত নর্মাল ডিউটি সমস্ত মেনটেন করেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। কারণ এখনও অন ডিউটি নিয়ে তো অনেক কিছু হচ্ছে, এখনও আমাদের কনফার্ম কিছু হয়নি। হয়তো দেখা যায় আমাদের স্কুলের টাইমিংসের আগে বা পরে একটা টাইম নিয়ে আমাকে যেতে হবে, তো সেখানে যদি একটা বাড়িতে আমাকে 3বার 4বার করে ভিজিট করতে হয়, তাহলে কাজটা ভীষণ ল্যাগ বিহাইন্ড হয়ে যাবে। আর এদিকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া আছে, 1 মাসের মধ্যে পুরো ব্যাপারটাকে র্যাপ আপ করতে হবে আমাদের। মনে করুন যে কোথাও ভুল হয়ে গেছে, মানে যারা সেলফ এনুমারেশন করেছে তারা অনেকেই এই প্রশ্ন করছেন আমাদেরকে যে ভুল হয়ে গেছে, তাহলে সেটা ঠিক করব কি করে? আপনাদের কাছে কি এডিট অপশন আছে? হ্যাঁ, আমাদের কাছে একটা এডিট অপশন দেওয়া আছে। যখন আমাদের সেলফ এমুনারেশনটা নাম্বারটা দেবেন, আমাদের কাছে যে ডেটাগুলো আসবে আমাদেরকে বলা আছে যে আরেকবার আমরা মানে ভেরিফাই করে নেব, জিজ্ঞেস করে নেব যে এই ডেটাগুলো, তারপরে আমরা ফাইনালি আমরা সাবমিট করব, এবং তারপরে আমরা একটা সিঙ্ক অপশান আছে, সেই অপশানে যাওয়ার পরে তারপরেই গিয়ে সেই ডেটাগুলো আমাদের সুপারভাইজারের কাছে যাবে এবং তিনি চার্জ অফিসারের কাছে পাঠাবেন। সুতরাং মানে যদি কেউ ভুল করেও কিছু করে থাকে, ঘাবড়াবার কিছু নেই, ওটা এডিট করা যাবে। এই যে আপনারা ডেটা কালেক্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার বা কটা অ্যাকাউন্ট আছে, এগুলো কি আপনারা জিজ্ঞেস করবেন? না, একদম এই সমস্ত কিচ্ছু জিজ্ঞেস করার ব্যাপার নেই। আমরা যাচ্ছি হাউস কাউন্টিংয়ে, বাড়ি কী দিয়ে তৈরি, ফ্লোর কী দিয়ে তৈরি, ওয়াল কী দিয়ে তৈরি, রুফ কী দিয়ে তৈরি, জলের কানেকশন কোথা থেকে হয়, রান্নার কানেকশন কীরকমভাবে নেওয়া আছে, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক আছে কিনা, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স কজন, দ্যাটস অল। আমরা এর বাইরে আর কিছু ডেটা, আমরা কোনো কিচ্ছু ডকুমেন্টস আমরা দেখব না। মানে এসআইআর এর পরে জনগণনা, তো মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকছে যে এই যে এত কিছু তথ্য, এত কিছু জেরক্স, এত কিছু আপলোড করতে হচ্ছে, সেরকম কিছুই দিতে হচ্ছে না এখানে এসআইআর এর মতো। না, ওনাদের কিচ্ছু ডকুমেন্টস দিতে হবে না। ওনারা আমাদের কোয়েশ্চেনগুলো, যে একটা কোয়েশ্চেনিয়ার আমাদের দিয়ে দেওয়া আছে, সেই কোয়েশ্চেনিয়ারটাকে আমরা একটার পর একটা কোয়েশ্চেনগুলো করব। সেই কোয়েশ্চেনিয়ারটা ওনারা শুধু আনসারগুলো আমাদের দেবেন, আমরা ওনাদের সামনেই কিন্তু সেই আনসারগুলো মোবাইলে নেব, এবং সেগুলো ওনাদের সামনেই কিন্তু জিনিসগুলো আমরা ওনাদেরকে আরেকবার রিভিউ করা হবে। পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে ওই যে 34টা কোয়েশ্চেন উনি যেটা বলেছেন সেটা আরেকবার ভেরিফাই করে নেওয়া হবে, এবং তারপরে উনি যখন ভেরিফাই করে স্যাটিসফাইড হবেন, আমরা তারপরে সাবমিট করছি। আপনারা কি ভোটার লিস্ট দেখে দেখে যাচ্ছেন যে ভোটার লিস্ট অনুযায়ী? নইলে তো আপনারা যাবেন কি করে একটা এলাকাতে? আর একটা ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো ফ্যামিলি থাকে, তো প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা আলাদা করে যেতে হবে তো? হ্যাঁ, আমাদের যেতে হবে আলাদা আলাদা করে, প্রত্যেকটা ফ্ল্যাটেই আমাদের যেতে হবে, কিন্তু না আমরা কোনো ভোটার লিস্ট দেখে যাচ্ছি না। আমাদের কাছে একটা ম্যাপ দেওয়া হয়েছে, এরিয়ার একটা ম্যাপ দেওয়া হয়েছে। আমরা এরপরে যখন থেকে কাজ শুরু করব, প্রথম 3-4 দিন আমরা ওই এরিয়ার ম্যাপিং একটা করে নেব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
ম্যাপিংটা করে নিয়ে প্রত্যেকটা বাড়ির একটা করে নাম্বারিং হবে, প্রত্যেকটা বাড়ির অনুযায়ী সেই নাম্বার অনুযায়ী আমরা কি করব, আমরা ওই বাড়িতে ঢুকবো এবং সেই প্রত্যেকটা বাড়িতে যদি একটা বাড়িতে একটা বিল্ডিংয়ে গেলাম ধরুন, সেখানে যদি দেখা যায় যে 4টে বা 5টা ফ্ল্যাট আছে, আমার সেই 4টে বা 5টা কিন্তু আলাদা আলাদা হাউস হোল্ড, সেই আলাদা আলাদা হাউস হোল্ডগুলোকে আমি আলাদা আলাদাভাবে এন্ট্রি করবো। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে আপনাদের যেতে হবে। কোনো বাড়ি যদি আপনারা যদি না যান, তো সেক্ষেত্রে তো সেই বাড়ি লিস্ট থেকে বাদ চলে যাবে। তো সেক্ষেত্রে দায়িত্বটা আপনাদের কতটা, যে প্রত্যেকটা বাড়ি যাওয়া হয়, বা কোনো বাড়ি যদি বাদ চলে যায় সেই বাড়ি আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? না, কোনো বাড়ি আলাদা আমাদের মানে বাদ দিয়ে গেলে আমাদেরই সব থেকে বেশি প্রবলেম, কারণ আমাদেরকে এই জিনিসগুলো সাবমিট করতে হবে, তারপরে সেইগুলো সমস্ত কিছু ওখানে ভেরিফাইড হবে, সেরকম বাড়ি আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। এবার যদি বাড়িতে লোকেরা না থাকে তাহলে আমরা একবার দুবার তো আমরা অবশ্যই যাব আশেপাশের প্রতিবেশীদের কাছে, তারা নিজেদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, কিছু না কিছু ডকুমেন্টস মানে কিছু না কিছু দিয়ে যাবেন, যাতে আমরা ওনার সাথে কন্ট্যাক্টটা করতে পারি। কন্ট্যাক্ট করে ওনাকে ওভার দ্য ফোনই আমরা কথা বলে নেবো এবং ওনার সময় অনুযায়ী আমরা চেষ্টা তো এটা করতেই হবে যে সমস্ত হাউস হোল্ডগুলোকে আমাদের প্রত্যেকের ডেটাগুলো আমাদের দিতে হবে। এবার বাদ চলে গেলে প্রবলেম, ভীষণই প্রবলেম, আমাদেরও প্রবলেম, ওনাদেরও প্রবলেম। এবার সেটা তো আশা করব সবাই এর ব্যাপারটা কোঅপারেট করবে আমাদেরকে। এটা তো গেল গৃহ গণনা, আর একটা হচ্ছে জনগণনা, যেটা 2027 ফেব্রুয়ারি মাসে হবে। তো জনগণনার ক্ষেত্রে কি এমন কঠিন প্রশ্ন আসতে পারে যেগুলো মানুষকে বিপদে ফেলতে পারে বা বিব্রত করতে পারে? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে পর্যন্ত আমি হাউস হোল্ডের এই মানে হাউস হোল্ড কাউন্টিংয়েরই আমি ট্রেনিং পেয়েছি। এবার জনগণনার পপুলেশন কাউন্টিংয়ের যে ট্রেনিংটা সেকেন্ড ফেজের, ওটা আমাদের এখনও হয়নি। তাই এক্স্যাক্টলি কী কী কোয়েশ্চেনিয়ার আছে না আছে সেইগুলো কিন্তু আমরা এখনও কিছু গভর্নমেন্ট থেকে আমরা কিছু পাইনি, যেটা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাই এই ব্যাপারে আমি কমেন্ট করাটা বোধহয় আমার পক্ষে ঠিক হবে না, কারণ আমি নিজেই ব্যাপারটা খুব একটা ভালো জানি না। তবে যদি তখন বলে কিছু ডকুমেন্টস দেখাতে, সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দেবেন, এটা তো আমি বললে কিছু হবে না। তো যখন হবে তখন সেটা আমি বলতে পারবো, এক্ষুনি আমি সেটা বলতে পারছি না কিছু। এই গৃহ গণনাটা কতদিন চলবে? আমাদের 1 মাস টাইম দেওয়া হয়েছে, 14 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কাজটাকে র্যাপ আপ করে দিতে হবে। অনেক ধন্যবাদ দিদি। গৃহ গণনা যেটা শুরু হয়ে গেছে, স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশনের পর গৃহ গণনা করতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সেন্সাসের কর্মীরা, এবং সেখানে মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত বেশ কিছু প্রশ্ন, তাদের গৃহের বেশ কিছু প্রশ্ন তারা করছেন। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এই গৃহ গণনার মাধ্যমে গৃহের যারা বাসিন্দা তারা কিভাবে তারা গৃহের মধ্যে বাস করেন, তাদের পানীয় জলের উৎস কী, তাদের বাড়িটি কিভাবে তৈরি, সেই সমস্ত তথ্যই কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু চাওয়া হবে না। আর অবশ্যই যারা যাবেন, যে সমস্ত সেন্সাসের কর্মীরা, তারা নিজেদের একটা করে আইডেন্টিটি কার্ড নিয়ে যাবেন। সেগুলো দেখেই আপনারা তাদেরকে আপনাদের সমস্ত তথ্য অবশ্যই বলবেন। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।